হ্যালো এভরিওয়ান, জাওদা ভাইয়ের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকের টপিকটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। মানে আপনারা অনেকে আমাকে এই কোশ্চেনটা অনেকেই করেন, হোয়াটসঅ্যাপে করেন, কেউ কমেন্টে করেন বা কেউ কল দিয়ে করেন যে ভাই সব জায়গায় দেখি ৮,০০০ টাকা ৯,০০০ টাকার জ্যাকেট, বা আপনার অনেক সময় অনেক ভিডিওতে দেখি আপনি ৮,০০০ টাকা ৯,০০০ টাকার জ্যাকেট বলেন, বাট আপনার কাছে আসলেই শুনি ১৫,০০০ টাকা, ২০,০০০ টাকা, ১৮,০০০ টাকা, ১৬,০০০ টাকা। আসলে এইগুলো কেন? নর্মালি তো ৮,০০০ টাকা ১০,০০০ টাকা দিয়ে অনেক চামড়া জ্যাকেট পাওয়া যায়। আমরা যতগুলো ভিডিও দেখি, মানে আমার চ্যানেল ব্যতীত তো অনেক মানুষ তো ভিডিও দেয় হাজারীবাগ থেকে বা বিভিন্ন এরিয়া থেকে, তাদের জ্যাকেটগুলোর প্রাইস দেখি ১০,০০০ টাকার মধ্যেই থাকে, ভালো ভালো জ্যাকেট দেখা যায়। কিন্তু আপনার জ্যাকেটের প্রাইস কেন এত বেশি? তার রিজনটা কি? বা আমি যে জ্যাকেটটা দেখা যায় ১০,০০০ টাকা দেখে আসছে আপনি চ্যানেলে, বাট আসার পর আমি শুনি যে এইটা নিলে ১৫,০০০ টাকা, এইটা নিলে ২০,০০০ টাকা, এইটা নিলে ১৮,০০০ টাকা। এই ব্যাপারগুলো কেন হয় আপনার ক্ষেত্রে? আপনার জ্যাকেটের প্রাইস এত বেশি কেন, এত হাই প্রাইস কেন? তা আই উইশ আজকের ভিডিও যদি আপনি পুরোটা না টেনে দেখেন, একদম পুরোপুরিভাবে দেখেন, ১ সেকেন্ডও না টেনে, তা আপনি বিষয়টা খুব সুন্দর ক্লিয়ার হয়ে যাবেন যে কেন আমাদের জ্যাকেটের প্রাইস একটু বেশি মনে হয়, বা কেন আমাদের জ্যাকেট আসলে একটু বেশি হয়। তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করি। আপনি কি জানেন জাদা ফ্যাশন থেকে যে কোনো চামড়া জ্যাকেট আপনি অর্ডার করে বানিয়ে নিন বা রেডিমেড কিনে নিন, প্রত্যেকটা জ্যাকেটের সাথে একটি করে চামড়ার বেল্ট, চামড়ার ওয়ালেট আর চামড়ার চাবি রিং সম্পূর্ণ ফ্রি। অফারটি যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, তাই আজই যোগাযোগ করুন এই নাম্বারে। সো আজকে আমি আপনাদের সাথে ৫টা পয়েন্ট শেয়ার করবো। এই ৫টা পয়েন্ট যদি আপনি মন দিয়ে শুনেন, আই থিঙ্ক আপনি বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন যে কেন আমাদের জ্যাকেটের প্রাইসটা একটু বেশি। বাট ৫টা পয়েন্ট শুরু করার আগে একটা কথা আপনাকে বলি যে আপনারা অনেকে বলেন যে আপনার ভিডিওতে কিছু জ্যাকেট দেখি ১০,০০০ টাকা, বাট আপনি আসার পর বলেন ১৫,০০০, ২০,০০০ টাকা। আসলে ১০,০০০ টাকা হচ্ছে ভাই স্টার্টিং প্রাইস প্রত্যেকটা জ্যাকেট। অনেকে আমাকে দিয়ে বলে ভাই আপনাদের এই জ্যাকেটের প্রাইস কত? আমি কিন্তু বলি স্টার্টিং প্রাইস হচ্ছে ১০,০০০ থেকে ১২,০০০ টাকা। স্টার্টিং প্রাইস মানে কি বুঝেছি? এই সেম ডিজাইন সেম সাইজ আপনি চাইলে ১০,০০০ টাকাও নিতে পারেন, আপনি চাইলে এই সেম ডিজাইন সেম সাইজ আপনি চাইলে ২০,০০০ টাকাও নিতে পারেন। এটা ডিপেন্ড করছে আপনি কি কোয়ালিটির চামড়া দিবেন, কি কোয়ালিটির ম্যাটেরিয়াল দিবেন। তো এই ব্যাপারটা অনেকে বুঝতে আপনারা একটু মিস্টেক করেন বা ভুল করেন যে ভাই আমাকে এক্স্যাক্ট প্রাইস বলেন, এই লেদারটার দামই কত বা এই ডিজাইনটার দাম কত। আসলে ডিজাইনের উপর কিন্তু আপনার প্রাইসটা খুব একটা ভ্যারি করে না, ৫০০-১,০০০ টাকা ভ্যারি করে মূলত চামড়ার উপর। আপনি একই ডিজাইন চাইলে ২০,০০০ টাকাও নিতে পারেন, ওই ডিজাইন চাইলে আপনি ৮,০০০ টাকাও নিতে পারেন। তো এই জন্য আমি বলি এই প্রাইসটা শুরু হচ্ছে ১০,৫০০ থেকে আমাদের প্রাইস শুরু। এখন যদি আপনি আসবেন, আপনি লেদারের স্যাম্পল দেখাবো, কোন লেদার দিয়ে নিলে, কোন ফেব্রিক দিয়ে নিলে বা কোন ম্যাটেরিয়াল দিয়ে নিলে ১০,০০০ টাকা পড়বে, কোনগুলো দিয়ে নিলে ১৫,০০০ টাকা, কোনগুলো দিয়ে নিলে ২০,০০০ টাকা। দেন আপনার রেঞ্জের মধ্যে যেটা থাকে বা আপনার যেটা কমফোর্টেবল মনে হয় বা যেটা আপনার পছন্দ মনে হয়, আপনি সেটাই অর্ডার করতে পারেন। তো আমাদের প্রাইস শুরু হচ্ছে ১০,০০০ টাকা থেকে, বাকিটা এটা আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কোন প্রাইসের মধ্যে নিতে চাচ্ছেন। তো পয়েন্ট নাম্বার 1, আমাদের প্রাইসগুলো বেশি হওয়ার পিছনে একটা রিজন হচ্ছে এইটা। প্রত্যেকটা জ্যাকেট, এটা একদম অন্য একটা ভিডিওতে বলছি, বাট তারপর আমি আবারও বলতেছি যেহেতু এটা আলাদা একটা ভিডিও বানাচ্ছি এই টপিকটা নিয়েই, যে প্রত্যেকটা জ্যাকেটে কিন্তু ৩টা হচ্ছে কি আপনার প্রাইস থাকে, প্রাইস লেভেল থাকে। একটা হচ্ছে লো প্রাইস, একটা হচ্ছে মিডল প্রাইস, অ্যান্ড আরেকটা হচ্ছে কি হাই প্রাইস। তো আমি লো প্রাইসের জ্যাকেট কোনো বানাই না, আমাদের শুরু হচ্ছে মিডল প্রাইস থেকে। মানে ১০-এর নিচে যে জ্যাকেটগুলো হয়, অনেক জ্যাকেট হয় ১০,০০০ টাকার নিচে, ৮,০০০ টাকা, ৬,০০০ টাকা, ৭,০০০ টাকা জ্যাকেট হয়, ৯,০০০ টাকার জ্যাকেট হয়। তো এই জ্যাকেটগুলো হচ্ছে কি আমি বানাই না, আমাদের প্রাইস শুরু হয় মিডল থেকে। বিকজ অফ লো প্রাইসে জ্যাকেট বানা দিলে কাস্টমার খুব একটা স্যাটিসফাইড হয় না। হয়তো প্রাইসটা কম, কিন্তু কাস্টমার চিন্তা করে যে আমার জ্যাকেটটা খুব একটা ভালো লাগে না, ডিজাইনও সেম আছে, সাইজও ঠিকই আছে, কিন্তু আমার কেন জানি পছন্দ হইতেছে না, ধরে ওই ফিলটা পাচ্ছি না যে এতগুলো টাকা দিয়ে একটা জ্যাকেট বানাইছি। সো দ্যাটস ওয়াই আমরা চিন্তা করছি যে আমরা যে কোনো প্রোডাক্ট, সেটা জুতা হোক, সেটা ব্যাগ হোক, সেটা জ্যাকেট হোক, মিডল প্রাইস থেকে নিয়ে মিডল টু হাই প্রাইস আমাদের জ্যাকেট। দ্যাটস ওয়াই আমাদের জ্যাকেট ১০,০০০ টাকা নিচে আপনি পাবেন না, ১০,০০০ টাকা নিচে জ্যাকেট হয় না, ব্যাপারটা এমন না। অ্যাভেলেবেল অনেক হয়, কিন্তু আমরা এর নিচে করি না। বিকজ অফ আমরা চাই মিনিমাম একটা কোয়ালিটি, মানে যতটুকু কোয়ালিটি পাইলে কাস্টমার অ্যাটলিস্ট স্যাটিসফাইড হবে, ওইটুকু কোয়ালিটি মেনটেন করার জন্য। দ্যাটস ওয়াই আমাদের জ্যাকেটগুলোর প্রাইস শুরুই হয় মিডল প্রাইস থেকে। সো এই জন্য আপনার কাছে মনে হবে যেখানে শুরুই হচ্ছে ১০,০০০ থেকে, তার মানে তাদের লো প্রাইসের জ্যাকেট মানে ১০,০০০ টাকা না, আমাদের মিডল প্রাইসের জ্যাকেট হচ্ছে ১০,০০০ টাকা, বাট আমরা লো প্রাইসের জ্যাকেট বানাই না। পয়েন্ট নাম্বার 2, আমরা কোথাও কস্ট কাটিং করতে চাই না। দেখেন জ্যাকেটের মধ্যে কিন্তু অনেকগুলো ম্যাটেরিয়াল থাকে, যেমন হচ্ছে জিপার থাকে, ভিতরে ফেব্রিক থাকে, আর কিছু কিছু ম্যাটেরিয়াল থাকে। অনেক আছে জ্যাকেটের ভিতরে কিছু কিছু ম্যাটেরিয়াল আছে যেগুলো হচ্ছে কি আপনি দিলে, কিছু জায়গায় আমরা কভারিং ইউজ করি, কিছু জায়গায় ফোম ইউজ করি, বা প্যাডিংয়ে যে আমরা ফোমগুলো দিই, এগুলো আমরা সবগুলো ভালো মানের ট্রাই করি। সো অনেক আছে যে এই জায়গাগুলোকে অনেকে কস্ট কাটিং করে। তা আমি এইসব যে কস্ট কাটিং করতে কখনোই পছন্দ করি না। আমি অলওয়েজ একটা কথা বলি, আমি প্রয়োজনে জ্যাকেট 10টার জায়গায় 5টা বানাবো, বাট আমি কস্ট কাটিং করতে রাজি না। সো আমার কাছ থেকে যারা জ্যাকেট বানাবে, আই উইশ তারা প্রচণ্ড হ্যাপি থাকবে এই একটা কারণে যে অ্যাটলিস্ট তার জ্যাকেট দেখে এটা ফিল করবে যে এই লোক এই জ্যাকেটে কোথাও কস্ট কাটিং করে নাই। সো যেহেতু আমরা কস্ট কাটিং করি না, সেহেতু আমাদের জ্যাকেটের প্রাইস একটু বেশি হওয়া স্বাভাবিক। অনেকেই আছে, কাস্টমার আসে, কাস্টমার সেটা ডিমান্ড করে, ভাই আমাকে এই চামড়াই দিতে হবে। সে বলে ঠিক আছে ফাইন, আমি এই চামড়া দিব, এই প্রাইসে দিব। কিন্তু সে চিন্তা করে যে চামড়া যেহেতু আগে এটাই দিতে হবে, আমার বাধ্যতামূলক, তো ঠিক আছে ফেব্রিক আছে, জিপার আছে, অন্য জায়গায় আমি কস্ট কাটিং করে দিব। তো আমার যে প্রফিটটা ওখান থেকে বের হয়ে আসবে। তা আমি এই কাজটা করতে পছন্দ করি না। লেদার আমি আপনাকে যেটা দেখাচ্ছি সেটাও দিব, ইভেন ফেব্রিক আমি কোনো প্রকার কোনো কস্ট কাটিং করবো না, অন্য ম্যাটেরিয়ালে কোনো প্রকার কোনো কস্ট কাটিং করবো না। সো দ্যাটস ওয়াই আমাদের জ্যাকেটের প্রাইসটা একটু হাই। নাম্বার 3,
দেখেন আমরা যেরকম মানুষ, আমাদের যেমন বিভিন্ন টাইপের রোগ হয়, ঘা হয়, ফক্স হয়, এইটা হয় ওইটা হয়, আমাদের বডিতে অনেক রকমের দাগ থাকে, সেটা হয়তো কেটে যাওয়ার কারণে বা কোনো ঘায়ের কারণে। সেম ওয়েতে পশুদের গায়ে কিন্তু এই টাইপের ফক্স হয় বা বিভিন্ন রোগ হয় বা কেটে গেলে ঘা হয়, ওই দাগটা কিন্তু তাদের সারা জীবন থেকে যায়। আপনি ওইটাকে যত বেশি হচ্ছে কি আপনি প্রসেস করেন না কেন, যদি খুব বড় কোনো ঘা থাকে সেটা তার মধ্যে থেকে যাবেই। আমরা যখন প্যাটার্ন দিয়ে মার্ক করে কাটিং করি জ্যাকেটগুলোতে, তখন কিন্তু হচ্ছে কি আমাদের ওয়েস্টেজ চামড়া অনেক বেড়ে যায়। ওয়েস্টেজ বেড়ে যায় বলতে হচ্ছে কি, ধরেন একটা চামড়ার পাশে একটা ঘাড়ে একটা দাগ আছে, তো আমরা কিন্তু ওইটা বাদ দিই। তো অনেকে কি করে দেখা যায়, একটা চামড়ার জ্যাকেট আপনি তৈরি করতে গেলে তার মোটামুটি দেখা যায় 2 থেকে 2.5 ফিট চামড়া হচ্ছে গিয়ে ওয়েস্টেজ হয়। বাট ট্রাস্ট মি, আমরা যখন একটা জ্যাকেটের জন্য যখন আমরা চামড়া বাছাই করি, এটা কখনোই পসিবল না। আপনি চিন্তা করতে পারেন ভাই আপনি তাহলে এমন চামড়া আনবেন যেটার মধ্যে কোনো ঘায়ের দাগ থাকবে না, কোনো ফক্সের দাগ থাকবে না। এটা আসলে কোয়াইট ইম্পসিবল, বিকজ অফ আমরা যখন অনেকগুলো পিস আনি, টুকটাক মাইনার বা ছোটখাটো বড় অনেক রকমের দাগ থাকে, এগুলো সহই আমাদেরকে তেনা থেকে এটা একসেপ্ট করতে হয়। তো সেই ওয়েতে ওইভাবে চামড়া আনা পসিবল না যে কোনো টাকায় কোনো দাগ থাকা যাবে না। এটা কি করতে হয়, আমরা যখন আনার পর হচ্ছে আমাদের ওরকমভাবে মার্ক করতে হয় বা ওরকমভাবে কাটিং করতে হয় যেন ওই কাটিংয়ের মধ্যে, ওই মেজারমেন্টের মধ্যে কোনো দাগ না থাকে। তো অনেক কাছে ছোটখাটো যে ফক্সের দাগ থাকে, মানে মাইনর যে প্রবলেমগুলো থাকে, এগুলো অনেক কাছে মানে খুব একটা কেয়ার করে না, ওগুলো সে চামড়ার মধ্যে দিয়ে দেয়, এগুলো খুব একটা বোঝাও যায় না। আমরা যখন একটা জ্যাকেট হচ্ছে মার্কিং করি বা আমরা যখন একটা জ্যাকেট হচ্ছে আমরা চামড়ায় কাটিং করি, তখন আমাদের ওয়েস্টেজ হয় প্রায় 6 থেকে 7 ফিট বা 8 ফিট চামড়া অনেক সময় ওয়েস্টেজ হয়। গতকালকে আমরা হচ্ছে একটা চামড়া জ্যাকেট হচ্ছে মার্কিং করতেছিলাম আর কি, কাটিং করতেছিলাম। তো মার্কিং করার সময় ওই জ্যাকেটটার মধ্যে, মানে ওই চামড়াগুলোর মধ্যে আমাদের তো অনেকগুলো, প্রায় 18 থেকে 20 পিস চামড়া লাগে একটা জ্যাকেটের জন্য। ছোট সাইজ হলে আরো বেশি লাগে, বড় সাইজ আরো কম লাগে। তো সেই ক্ষেত্রে গতকালকে একটা চামড়ার মধ্যে এত বেশি দাগ ছিল, মানে চামড়াগুলোর মধ্যে একটু প্রবলেম ছিল। আমাদের প্রায় 8 থেকে 8.5 ফিট হচ্ছে কি আপনার চামড়া জাস্ট ওয়েস্টেজ হয়েছে, মানে চামড়াগুলো আমরা অন্য কোনো কাজে লাগাইতে পারবো না। বাট তারপর কিন্তু আমি কিন্তু চাইলে ওখানে কস্ট কাটিং করতে পারতাম, যে ঠিক আছে ছোট ছোট দাগগুলো আছে বা যেগুলো খুব একটা চোখে ধরা যায় না, ওগুলো আমি জ্যাকেটের মধ্যে দিয়ে দিলাম, ওগুলো আপনারা ধরতে পারতেন না। বা এগুলো ম্যাক্সিমাম মানুষই এগুলো অ্যাকচুয়ালি ধরে না, ম্যাক্সিমাম মানুষই ওই ছোট ছোট দাগগুলো যেগুলো হচ্ছে ন্যাচারাল স্পট, এগুলো অনেকে কেয়ার করে না, দিয়ে দেয়। আমাদের একটা জ্যাকেট তৈরি করতে গেলে আমাদের প্রচুর পরিমাণে ওয়েস্টেজ হয়, আর আমি কখনোই ওই ব্যাপারগুলো একসেপ্ট করি না। একটা মানুষ যখন আমার কাছ থেকে 12,000 টাকা, 15,000 টাকা, 20,000 একটা জ্যাকেট বানায়, তখন তার এক্সপেকটেশন অনেক হাই থাকে, বিকজ অফ ওই ব্যক্তি। আমি প্রত্যেকটা মানুষের কাছ থেকে একটাই কথা শুনি, ভাই আপনার কথা শুনে অনেক ভালো লাগছে, আপনি যদি আমাকে চামড়া বলে যদি ফোমও দেন, তাও আমি আপনার কাছে জ্যাকেট দিব। মানে মানুষের যে আমার প্রতি একটা ট্রাস্ট, মানে আমি এইটুকু বিলিভ করি, আমি যতটুকু প্রোডাক্ট সেল করতেছি তার 99% হচ্ছে মানুষের ট্রাস্টের কারণে, বিকজ অফ মানুষ আমাকে ট্রাস্ট করে আমার কাছে আসতেছে। আমি বলবো না যে ভালো প্রোডাক্টের জন্য আসছে, ভালো প্রোডাক্টের চাইতে তাদের ট্রাস্ট আমার প্রতি বেশি, যে ভাই আমার কাছ থেকে যে রেট নিচ্ছে সে কখন এখানে একটা কস্ট কাটিং করবে না। ইভেন তার যদি ভালো প্রোডাক্ট দিতে 2,000 টাকা আরও বেশি লাগে, সে আমার কাছ থেকে চায় নেবে। এমন অনেক হয়েছে যে আমি কাস্টমারকে বলছি 15,000 টাকা, আমি তাকে ফোন দিয়ে বলছি ভাই আমি আসলে ট্রাই করছি আপনাকে 15 টাকা জ্যাকেটটা দেওয়ার জন্য, আমি কিন্তু অর্ডার নিয়ে নিছি, ভাই আমাকে 1,000 টাকা দিলে আমার জন্য ভালো হয়, বা 2,000 টাকা দিলে আমার জন্য হেল্প হয়। সবার ক্ষেত্রে হয় না, হয়তো বা 20 জনের জ্যাকেট বানালে 1-2 জনের ক্ষেত্রে এমন হয় যে পরবর্তীতে চামড়ার দাম বেড়ে গেছে, ম্যাটেরিয়াল দাম বেড়ে গেছে। বাট আমি যখন নক দিয়ে তাকে বলছি ভাই আমার 1,000 টাকা মানে আমাকে বাড়া দিলে ভালো হয়, আমাকে কোনো কাস্টমার এখন পর্যন্ত না করে নাই, বলছে ভাই ঠিক আছে 1,000 টাকার কারণে যদি আপনার কোয়ালিটি ভালো হয় আপনি ফাইন 1,000 টাকা আমার কাছ থেকে নেন। তো এই যে একটা বিশ্বাস আমার উপর, অনেকে কিন্তু চিন্তা করতে পারতো উনি আমাকে বলছে 15,000, এখন অর্ডার নেওয়ার পর বলে 2 দিন পর ফোন দিয়ে বলে আরও 1,000 লাগবে, এ লোক নিশ্চয়ই ফ্রড। বাট ট্রাস্ট মি, আপনি যে আমাকে এত পরিমাণ ট্রাস্ট করেন বা বিলিভ করেন, এটা অ্যাকচুয়ালি আমাকে অনেক বেশি হ্যাপি করে আর ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য অনেক বেশি ইন্সপায়ার করে। সো এটা হচ্ছে একটা রিজন যে যখন হচ্ছে আমরা একটা জ্যাকেটের জন্য চামড়া কাটিং করি, তখন আমাদের ওয়েস্টেজটা অনেক বেশি হয়, বিকজ অফ আমি মাইনর কোনো স্পট বা মাইনর কোনো হচ্ছে কি আপনার দাগ আমি কখনো আমার জ্যাকেটে অ্যালাউ করতে চাই না। তো দ্যাটস ওইখানে কিন্তু আমাদের কস্টিংটা একটু বাড়ে, অ্যান্ড দ্যাটস আমি আপনার কাছে প্রাইসটা একটু বেশি নিয়ে থাকি। 4 নম্বর রিজন হচ্ছে এটা যে আমি আপনাকে কিন্তু বলছি গত বছর যে আমি অলওয়েজ 1 বা 2 জন কারিগর আমার ফিক্সড আছে, যাদের কাজ আমার অনেক ভালো, অ্যান্ড যাদের কাজের কমপ্লেন নাই বললেই চলে, আমি তাদের দিয়ে সবসময় হচ্ছে গিয়ে জ্যাকেট বানাই। তো গত বছর থেকে এই বছর আমি 500 করে 3 বারে 1500 টাকা হচ্ছে গিয়ে আমার কারিগরের মজুরি বাড়ছে। ফার্স্ট টাইম সে বলছে ভাই গত বছর তো হচ্ছে গিয়ে জিনিসপত্রের দাম কম ছিল, এই বছর জিনিসপত্রের দাম বাড়ছে, একটু 500 টাকা করে বাড়া দেন জ্যাকেট প্রতি, বাড়া দিছি। মাঝখান দিয়ে কাজের ফিনিশিং আমার কাছে মনে হয়েছে মাইনর একটু প্রবলেম হচ্ছে, আমি তাদেরকে বলছি আবারও 500 টাকা আমি আপনাকে বাড়া দিলাম, কাজের ফিনিশিং আমি ভালো চাই। ইভেন ফাইনালি আমি তাকে আবারও 500 টাকা বাড়াইছি, বলছি ভাই প্রত্যেকটা জায়গায় যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় এটা সমস্ত রেসপন্সিবিলিটি আপনার। আমি আপনাকে প্রতি জ্যাকেটে 1500 টাকা করে বাড়া দিছি, কিন্তু এটা রেসপন্সিবিলিটি আপনার। যদি জ্যাকেটে কোনো প্রবলেম হয় বা কোনো ঝামেলা হয়, এটা দায়িত্ব সম্পূর্ণ আপনি নেবেন। আমি কিন্তু শুধু দায়িত্বের জন্য তাকে টাকাটা বাড়া দিছি ব্যাপারটা এমন না, ব্যাপার হচ্ছে তার কাজের কোয়ালিটি অনেক ভালো। তা আমি যদি ভালো মতো কারিগর খুঁজি বা জায়গায় কারিগর খুঁজি, ডেফিনেটলি আমি এর চেয়ে অনেক কমে কারিগর পাবো। কিন্তু সেই ক্ষেত্রে আমরা যে উনি যে আমার ট্রাস্টটা ক্রিয়েট করে দিছি, ওনার কাজের প্রতি যে একটা ভরসা আমার, এটা হয়তো অন্য কোনো কারিগরের প্রতি আমার থাকবে না। আমি চাইতেছি আমার প্রফিট যদি 1,000 টাকা কমও হয়, তারপর যদি আমার কাস্টমার যদি স্যাটিসফাইড হয় যে না ভাই আপনার সেলাইয়ের ধরন বা আপনার কাজের ফিনিশিং আমাদের খুব ভালো লাগছে, তাহলে সেই ক্ষেত্রে আমার প্রফিটটি কম হলেও আমার কোনো প্রবলেম নেই।
তো দ্যাটস ওয়াই আমি সবসময় সিনিয়র কারিগর দিয়ে কাজ করাতে পছন্দ করি। অনেকে আছে, আমি এই কথা অনেক ভিডিওতে বলছি, অনেকে আছে যে সে এমন একজন কারিগরকে দিয়ে কাজ করায় যে হচ্ছে গিয়ে 12 রকমের কাজ করে। দেখা যায় সারা বছর সে জুতা বানাইছে, সিজনের সময় দেখা যায় সে জ্যাকেট সিলাইতেছে, সারা বছর সে ব্যাগ বানাইছে, জ্যাকেটের ধারে কাছেও নাই, সিজনের সময় এসে টাকা ইনকামের জন্য জ্যাকেট সিলাইতেছে। যে ব্যক্তি হচ্ছে কি 12 মাসই জ্যাকেটের কাজ করে তার কাজের ফিনিশিং, আর যে ব্যক্তি হচ্ছে সিজনের সময় শুধু জ্যাকেটের কাজ করে তার কাজের ফিনিশিং কিন্তু কখনো এক না। এখন আপনারা অনেকে বলতে পারেন ভাই 12 মাস তো হচ্ছে কি জ্যাকেটের সিজন থাকে না, তাহলে কারিগর কিভাবে 12 মাস জ্যাকেট সিলায়? এই গত বছর যে জ্যাকেট বানাইছিলাম তারপর যে গরমের সিজনিং গেছে প্রতি মাসে কিন্তু আমি জ্যাকেট অর্ডার পাইছি। হ্যাঁ, বাহির থেকে একটু বেশি পাইছি। অনেক আছে বাংলাদেশ থেকে জ্যাকেট বানায় বাইরে নিয়ে যায়, অনেক আছে বাহিরে ক্লায়েন্টের সাথে হচ্ছে ডিল করে জ্যাকেট সেল করে। তো অনেকভাবে টুকটাক, হ্যাঁ হয়তো শীতের মধ্যে একটু বেশি বানানো হয়, বাট গরমের মধ্যে কিন্তু টুকটাক জ্যাকেটের কাজ থাকে। যারা হচ্ছে দেশে বাইরে যায় বা অনেক আছে যে গরমের মধ্যে বানানো রাখতে চায় কম প্রাইসের জন্য, তো টুকটাক ভাবে গরমের মধ্যে কিন্তু আপনার জ্যাকেটের কাজ থাকে। তো আমি যাকে দিয়ে জ্যাকেটটা বানাই, যে কারিগরকে দিয়ে জ্যাকেট বানাই, সে হচ্ছে 12 মাসই জ্যাকেটের কাজ করে। সো দ্যাটস ওয়াই তার কাজের ফিনিশিং, তার কাজের ধরন, একটা প্রবলেম তাকে বলার আগে সে বুঝে ফেলে যে তারা কি করলে এই প্রবলেমটা হচ্ছে গিয়ে সলভ হয়ে যাবে। কিন্তু যারা হচ্ছে নতুন কারিগর বা যারা হচ্ছে গিয়ে সিজনাল কারিগর 10টা জ্যাকেট নষ্ট করে দেন একটা কাজের সলিউশন বের করতে হয়। বাট যে ব্যক্তি সিনিয়র কারিগর তারা একটা প্রবলেম কথা একবার বললেই নেক্সট জ্যাকেট থেকে ওই প্রবলেমটা আর হয় না। দ্যাটস হচ্ছে তাকে আমি প্রাইসটা একটু বেশি দেই, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনার কাছে প্রাইসটা আমার একটু বেশি নেওয়া লাগে। নাম্বার 5, লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট, সেটা হচ্ছে এইটা, প্রত্যেকটা জ্যাকেটে কিন্তু আমরা কিউসি করার জন্য হচ্ছে গিয়ে আলাদা আমি একটা কস্ট আমরা অ্যাড করতে হয়। আপনারা বলতে পারেন আমি জানি না যে হাজারবাগের কোনো ব্যক্তি বা হাজারবাগের কোনো ব্র্যান্ড বা হাজারবাগে কেউ চামড়া জ্যাকেট কিউসি করে কিনা, কোয়ালিটি কন্ট্রোলার দিয়ে কিউসি করে কিনা। ম্যাক্সিমাম দোকানদারের কাছে কিউসি মানে হচ্ছে কি যে হ্যাঁ জ্যাকেটটা বানানো হবে, যে কারিগর হচ্ছে জ্যাকেটটাকে বানাইছে সে হচ্ছে কি চেক করবে, একটু ডানে বামে ঘুরা টুরা দেখবে কোথাও শিলা একটু ছুটে গেছে কিনা, কালার উঠছে কিনা, এটাকে কিউসি বলা হয়। বাট অ্যাকচুয়ালি কিউসি কিন্তু এটা না। আপনি দেখবেন বড় বড় যে ব্র্যান্ড আছে, বাটা বলেন, অ্যাপেক্স বলেন, আমি প্রায় 5-6 বছর আগে আমি প্রিসেন্টে জব করেছিলাম একজন কোয়ালিটি কন্ট্রোলার হিসাবে। তো তারা কিন্তু কোয়ালিটি কন্ট্রোলার যে কিউসি করার জন্য কিন্তু আলাদা তাদের একটা সেক্টর থাকে, আলাদা একটা সেকশন থাকে। ব্যাপারটা এমন যে আমি একটা আপার সিলাইছি জুতার, আমি চেক করে ছেড়ে দিছি, আমি হচ্ছে ইনসোল অ্যাটাচ করছি, আমি একটু চেক করে দেখছি যে আঠা ঠিক আছে কিনা, এটা মোটেও না। যারা বড় ব্র্যান্ড আছে তাদের কোয়ালিটি কন্ট্রোলার আলাদা থাকে, তাদের কাজই হচ্ছে গিয়ে যে কোথায় কোন প্রবলেম আছে ওটা নিখুঁতভাবে চেক করা, ওইটা একটা নিয়ম অনুযায়ী চেক করা। সো আমরা কিন্তু কখনো আমাদের কারিগরকে দিয়ে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো চেক করাই না যে হ্যাঁ তারা সেলাই করার সময় তারাই চেক করবে, কিছু হলে তারাই দেখে দিবে। ব্যাপারটা এমন না। হ্যাঁ, যদি সেলাই করার সময় বা কাজ করার সময় তাদের চোখে কোনো প্রবলেম পড়ে সেই ক্ষেত্রে সেটা চেক করতেই পারে। আর বেসিক্যালি আমরা হচ্ছে আলাদা একটা কোয়ালিটি কন্ট্রোল রেখেছি বা কিউসি রেখেছি, যার কাজ হচ্ছে কি জ্যাকেটটা কমপ্লিট হওয়ার পরে সেটা ফেব্রিকে, আঠাতে বা ম্যাটেরিয়ালে বা চামড়া কোনো প্রবলেম আছে কিনা সেটা সে নিজ দায়িত্বে অ্যান্ড বিভিন্ন ওয়েতে সে চেক করে থাকে। এখন আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই, অনেকগুলো ওয়ে আছে চেক করা, বাট একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমরা যখন একটা জ্যাকেটের কালার চেক করি, এটা যদি আপনি আপনার বাসায় চেক করতে চান সেক্ষেত্রে প্রবলেম হতে পারে, বিকজ প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা মেজারমেন্ট আছে। তো আপনি দেখবেন অনেকগুলো কিন্তু বোথ সাইড টেপ পাওয়া যায়, যেগুলো যেসব টেপের দোনো পাশে হচ্ছে আঠা থাকে। তা আমরা কি করি, একটা জায়গার একটা কর্নারে আমরা ওই টেপটা লাগাই, এক পাশ থেকে দোনো পাশ লাগাই, লাগানোর পরে আমরা টেপটা উঠায় ফেলি। তো যদি ওই জায়গাটা যদি কালারে কোনো প্রবলেম থাকে, যে না কালারটা খুব ভালো মতো ধরে নেয় বা কালার ধরে নেয়, তখন কি হবে, ওই আঠার সাথে কালারটা উঠে চলে আসবে। আপনি যখন ওই টেপটা বা ওই আঠাটা যখন হচ্ছে আপনি হাত দিয়ে টান দেবেন, তখন ওই টান দেওয়ার কিন্তু একটা মেজারমেন্ট আছে। আপনি যদি খুব জোরে সোরে টান দেন তাহলে যে কোনো ভালো মানের জায়গারও কালার ছেড়ে দিবে। আপনি যদি মেজারমেন্ট ওয়াইজ টান দেন দেন তারপর যদি কালারটা উঠে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে যে এই জায়গাটা কালারটার অবস্থা ভালো না বা কালারটা ভালো না। তো এই যে যেরকম ভাবে আমি আপনাকে বললাম, যেরকম অনেকগুলো ওয়ে আছে যেগুলোর মাধ্যমে বিভিন্ন জ্যাকেটের বিভিন্ন জায়গা হচ্ছে আমরা চেক আউট করে থাকি যে জ্যাকেটে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। এগুলো কিন্তু কখনো একটা কারিগর করতে পারবে না বা তার মাথায় এগুলো আসবেও না। যার যেটা কাজ, তার সেলারি কাজ, সে সেলাইটা ভালো বুঝবে, যার কিউসি করা কাজ সে কিউসি ভালো বুঝবে। তো আমরা কিন্তু কিউসির জন্য এক্সট্রা একটা টাকা হচ্ছে গিয়ে আমরা এখানে আমাদেরকে ইনভেস্ট করতে হচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় না যে অন্য কোনো দোকানদার বা হাজারবাগে কেউ এরকমভাবে কিউসি করে। সবাই চিন্তা করে জ্যাকেট রেডি হয়েছে, সে জাস্ট একটু হাত দিয়ে একটু হাত বলে 2-4 মিনিট দেখবে ডানে বামে যে কিছু হয়েছে কিনা। আমরা যেরকম ভাবে বিভিন্ন ম্যাটেরিয়াল ইউজ করে আমরা কিউসি করে একটা জ্যাকেটকে, যেহেতু আমরা অভিজ্ঞ মানুষের মাধ্যমে হচ্ছে একটা জ্যাকেট কিউসি করে থাকি, ওখানে কিন্তু আমাদের একটা কস্ট অ্যাড হয়। তো এটা কিন্তু একটা রিজন যে আমাদের জ্যাকেটের প্রাইসগুলো একটু হাই। সো আজকে যে আমি 5টা পয়েন্টের কথা আপনাকে বললাম, আই উইশ এই 5টা পয়েন্ট যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনার একটু স্যাক্রিফাইস করতে ইচ্ছা করবে। ঠিক আছে, যেহেতু সে এতগুলো পয়েন্ট অ্যাড করতেছে যেগুলো অনেক কম মানুষই অ্যাড করে, তাকে হয়তো বা অন্য জ্যাকেটের চাইতে 1-2 হাজার টাকা বেশি দেওয়া যাইতেই পারে। তারপরেও যদি আপনার কোনো ট্রাস্ট ইস্যু থাকে সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন, বিষয়টা আরও বেশি ক্লিয়ার হতে পারেন। ইভেন আপনি এসেও আমাদের প্রোডাক্টের কোয়ালিটি দেখতে পারেন বা আমাদের চামড়া কোয়ালিটি, আমাদের ম্যাটেরিয়ালের কোয়ালিটি দেখতে পারেন। তারপর যদি আপনার মাইন্ড স্যাটিসফাইড হয় বা আপনার মাইন্ড একসেপ্ট করে ব্যাপারটা যে না ওনার কাছ থেকে একটা দাম দেখে জ্যাকেট বানানোটা উচিত হবে, সেই ক্ষেত্রে ইউ আর অলওয়েজ ওয়েলকাম। অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।